বিস্ফোরক তৃণমূল বিধায়ক বলছেন ভিকি খুনে জড়িত কে না অর্জুন সিং। সাংসদ অর্জুন সিং এর নির্দেশেই ভিকি যাদব খুন। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের অভিযোগ। কি অভিযোগ করছেন তিনি, ভিত্তি বাকি জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। ভিকি যাদব খুনের ঘটনায় গতকাল পাপ্পু সিং অর্থাৎ সাংসদ অর্জুন সিং এর ভাইপোকে কিন্তু গ্রেফতার করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা, এবং তারপরেই কিন্তু অর্জুন সিং এর যারা অনুগামী রয়েছেন তারা কিন্তু গোয়েন্দা দপ্তরের সামনে তারা আসেন এবং তারা জমায়েত করেন, এবং তারা কিন্তু প্রকাশ্যে দেখান যে সোমনাথ শ্যামের সঙ্গে যেই দুজন গ্রেফতার হয়েছে অর্থাৎ পঙ্কজ সিং এবং অঙ্কিত সিং, এদের কিন্তু ছবি দেখা যাচ্ছে সোমনাথ শ্যামের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে। এবং তারপরেই কিন্তু তার ঠিক 2 থেকে 3 ঘন্টা পরে কিন্তু জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন। তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে ভিকি যাদব খুনের ঘটনায় সরাসরি কিন্তু দায়ী অর্জুন সিং, এবং অর্জুন সিং এর নির্দেশেই কিন্তু তার ভাইপো পাপ্পু সিং সেই কিন্তু এই ভিকি যাদবকে খুন করেছে এমনটা। এবং তিনি এটাও বলেছেন যে অর্জুন সিং এর আমি গ্রেফতার চাই, পাপ্পু সিংকে আমি চিনি না, অর্জুন সিং এর আমি গ্রেফতার চাই। শুনবো তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের কি বক্তব্য, কি অভিযোগ। বিস্ফোরক অভিযোগ, বলছেন অর্জুন সিং এর নির্দেশেই ভিকি যাদব খুন হয়েছেন। শুনুন। এটা তো সারা দুনিয়া জানে, বিকাশ বোসের মার্ডার থেকে শুরু করে আজকের এই লাস্ট মার্ডার ভিকি যাদবের, এটাতে কারা জড়িত আছে সে তো সবাই জানে। কাকা উর্ফ অর্জুন সিং, ও ব্যারাকপুরের সাংসদ, বিজেপির সাংসদ অর্জুন সিং, যিনি পাপ্পুকে ইনস্ট্রাকশন দিয়েছে ভিকিকে খুন করানোর জন্য। এই খুন রাজনীতি এ তো অর্জুন সিং করে, সে অর্জুন সিং এই ইনস্ট্রাকশন দিয়েছে, তাই কিন্তু ভিকি যাদব খুন হয়েছে, তাই কিন্তু রাজপান্ডের উপরে গুলি চলেছে, তাই কিন্তু গৌরব প্রসাদের উপরে গুলি চলেছে, তাই কিন্তু এই অঞ্চলের ধারু সিং এর উপরে গুলি চলেছে, তাই কিন্তু রিজওয়ানের মার্ডার হয়েছে। তো প্রত্যেকটি মার্ডারের পিছনে কোথাও না কোথাও অর্জুন সিং এর হাত আছে। আমার কাছে সব তথ্য প্রমাণ আছে, সব বার করব, ঝোলা থেকে এবারে একটা না একটা বার করব। আমার ফাইল এবার খুলেছে, এই ফাইল এবার বন্ধ হবে অর্জুন সিংকে লকআপে ঢুকিয়ে। অর্জুন সিংকে লকআপে ঢোকাবেন, ফাইল বন্ধ করবেন। 21শে নভেম্বর ভিকি যাদব খুন হয়েছিল, সেই ভিকি যাদবের খুনে বিস্ফোরক অভিযোগ করছেন সোমনাথ শ্যাম। তিনি অভিযোগ করছেন অর্জুন সিং এর নির্দেশে খুন ভিকি যাদব। কিন্তু যখন তিনি এই অভিযোগ করছেন তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এবার অর্জুন সিং ঘনিষ্ঠরা। তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন তারা। অরুণ প্রতিনিধি রয়েছেন, এই বিষয়ে বলতে পারবেন অরুণ। করার পর এবার অর্জুন সিং এর অনুগামীরা কিন্তু তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি হচ্ছে যে অর্জুন সিং এর এখানে সোমনাথ শ্যাম এই ঘটনা ঘটেছে, কিন্তু সোমনাথ শ্যামের সঙ্গে তাদের ছবি দেখা গেছে। এই ছবি নিয়ে, পাল্টা ছবি নিয়ে কিন্তু চাপানুতোর চলছে। অর্জুন সিং এর যারা অনুগামী আছে তাদের দাবি হচ্ছে যে এইভাবে পাপ্পু সিংকে কখনো গ্রেপ্তার করা যায় না, এবং কোর্টে তাকে কিভাবে রাখা হয়েছে, সারা রাত তাকে লকআপে রাখা হয়েছে, কেন তার সঙ্গে এই ধরনের ব্যবহার করা, তার উপর যদি কোনো শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়ে থাকে তাহলে কিন্তু তারা ছেড়ে দেবেন না, এমনটাই দাবি করেন অর্জুন অনুগামীরা। ধন্যবাদ। সবচেয়ে আশ্চর্য বিষয়, পঙ্কজ সিং যে সিপি সাহেব যার নাম বলেছিলেন যে এই ভিকি যাদব মার্ডার কেসে পঙ্কজ সিং 1 নম্বর অভিযুক্ত, সেই পঙ্কজ সিং এর সঙ্গে আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে জগদ্দলের বিধায়ক। প্রতিটা ছবিতে দেখুন এই পঙ্কজ সিং থেকে শুরু করে যত ক্রিমিনাল, সমস্ত ক্রিমিনালের সঙ্গে কার ছবি রয়েছে? সোমনাথ শ্যাম। যদি পাপ্পু সিং, সোমনাথ শ্যামের কথাতে পাপ্পু সিংকে অ্যারেস্ট করা হয়, তাহলে কেন এই ছবিগুলো, যার সঙ্গে সম্প্রতি ছবি, পুরনো ছবিও না, সেই ছবির ভিত্তিতে তা আমরা দাবি করছি তাকেও অ্যারেস্ট করা হোক এবং তাকেও জেরা করা হোক। আমার দলের বিধায়ক, এটা আমাদের দুর্ভাগ্যের, কারণ দলে অনেক সময় দেখবেন গঙ্গার মধ্যে অনেক সময় নোংরা চলে আসে, সেই নোংরার আবির্ভাব হয়েছে। ঝাড়খণ্ডে মাওবাদী হামলা, চক্রধরপুরে নাশকতার ছক, রেল লাইন উড়িয়ে দিল মাওবাদীরা। রাজু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রাজু, কোথায় এই ঘটনা, কোথায় ঘটেছে এবং কি পরিস্থিতি তারপর? দেখো, যেটা জানা যাচ্ছে যে চক্রধরপুর যেটা রয়েছে ঝাড়খণ্ডের, সেই চক্রধরপুরে রেল লাইন উড়িয়ে দেয় মাওবাদীরা সকালে। আর আপ লাইনের ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়েছে এবং বন্ধ রয়েছে। সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষ গোটা বিষয়ে তদন্ত করে দেখছেন। অপরদিকে ঝাড়খণ্ড পুলিশ গোটা বিষয়ে তদন্ত করছেন এবং সেই এলাকায় ইতিমধ্যে
যৌথ বাহিনীকে নিয়ে তল্লাশি শুরু হয়েছে, কারণ কে বা কারা এই নাশকতা করেছে। একদিকে যেমন মনে করা হচ্ছে যে মাওবাদীরা এই নাশকতা করেছে, এমনটাই জানা যাচ্ছে। অপরদিকে পুলিশ প্রশাসন এবং সেখানকার যে যৌথ বাহিনী রয়েছে তারা টোটাল এলাকায় ব্যারিকেড করেছেন। ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে। রেল ট্র্যাক উড়িয়ে দেওয়াতে একটা আশঙ্কা করছে সে সময় যদি কোনো যাত্রীবাহী ট্রেন থাকতো তাহলে হয়তো বড়সড় দুর্ঘটনা ঘটতো, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রাজু। শতাংশ ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 1 জানুয়ারি থেকে আরও 4% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। সব মিলিয়ে উপকৃত হবেন 14 লক্ষ। আর এতে সরকারের অতিরিক্ত খরচ হবে 2400 কোটি টাকা। Another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school, colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য বড় উপহার। বৃহস্পতিবার আরও 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। Another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school, colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। ভারতে হাতে গোনা কয়েকটি রাজ্যেই পেনশনভোগীরা ডিএ পান। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। এবারও এ রাজ্যের পেনশনভোগীরা বর্ধিত হারেই ডিএ পাবেন। 4% ডিএ ঘোষণার পরিপ্রেক্ষিতে 10% মহার্ঘ ভাতা হলো, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারের তুলনায় এখনো যা 36% মহার্ঘ ভাতা বাকি। একবার ভাবুন, বেসিকের 36% মহার্ঘ ভাতা বাকি মানে আমাদের কতগুলো টাকা এই সরকারের তহবিলে গিয়ে জমা হচ্ছে, সেটা কি মেনে নেওয়া যায়? বকেয়া আছে 40%, সেখান থেকে 4% দেওয়া মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ প্রদান করা। এই ঘটনা আরো একটা জিনিস প্রমাণ করলো যে হঠাৎ করে যখন উনি 4% দিতে পেরেছে, টাকা আছে, তার মানে সরকার দিতে চাইছে না। এদিনের ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের ডিএ 6% থেকে বেড়ে হলো 10%। এতে রাজ্যের অতিরিক্ত খরচ হবে 2400 কোটি টাকা। এ নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বঙ্গ বিজেপি। তারা মনে করিয়ে দিচ্ছে এখনো কেন্দ্র রাজ্যের ডিএর ফারাক 36%। লোকসভা নির্বাচন, ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের ললিপপ ধরাচ্ছেন, এটাও এক ধরনের প্রতারণা। রাজ্য সরকারি কর্মচারীদের উচ্ছিষ্ট ভোগী মনে করছে আজকে তৃণমূল সরকার। 36% বাকি থেকে গেল। সুতরাং এটা কার্যত এক ধরনের প্ররোচনা। অনেকে এখানে আছে পশ্চিমবঙ্গে, তারা দাও 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 করে রাজ্য সরকারের কাছে। কেন্দ্রীয় সরকার যখন অর্থনৈতিক অবরোধ করে তখন তাদের মুখ থেকে একটাও কথা বেরোয় না। সুতরাং এই সিপিএম বিজেপির কোনো কথার মূল্য রাজ্যের 10.5 কোটি লোকের কাছে নেই। নিউজ 18 বাংলা। আর নবান্নের সামনে আন্দোলন, অবরোধ, আন্দোলন, ধর্ণা। চ্যালেঞ্জ হয়ে রায় বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে রায়টা আছে সেই রায়টা স্ট্যান্ডিং রায়। সকাল থেকে যে ছবি দেখছেন, ডিএ আন্দোলনকারীরা আজ সকাল 5:30টায় যখন তারা সেখানে বসতে যান, নবান্নের সামনে যান, সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার কারণ পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। এরপর পুলিশ ব্যারিকেড করে দিলে ব্যারিকেডের সামনেই তারা বসে পড়েন। শর্ত সাপেক্ষে ধর্ণার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আর সেই অবস্থান, ধর্ণা, সেই ছবি দেখছি আমরা সকাল থেকে। বেলা 11টা এখন। বেলা 11টার সময় ছবিটা কেমন নবান্নের সামনে? আন্দোলনকারীরাই বা কি বলছেন? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ। সরাসরি কথা বলবো অভিজিতের সঙ্গে। অভিজিৎ। অতনু, সকাল থেকেই স্লোগানে গানে মুখরিত এই নবান্নের চত্বর। নবান্ন এই দৃশ্য হয়তো সাক্ষী করেনি। রাজ্য সরকারি কর্মীদের একাংশ সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে সকাল 5:30 থেকে যেভাবে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন সেই ছবি আমরা সকাল থেকেই তুলে ধরেছি দর্শকদের কাছে। এবং যেভাবে
সকাল থেকেই মাঝে মধ্যে উত্তেজনা হয়েছে, তবে এখন অনেকটাই শান্তিপূর্ণ। একদিকে পুলিশ ব্যারিকেড করে রেখেছে, অন্যদিকে বিক্ষোভকারীরা তারা অবস্থান বিক্ষোভ করছেন। গান মাঝে মধ্যেই তারা গান করছেন, মাঝে মধ্যেই তারা স্লোগানিং করছেন, তার মধ্যেই অবস্থান বিক্ষোভ চলছে। দিদি, আপনার নাম? আমার নাম ঝর্ণা সরকার। এই বিক্ষোভ আপনারা কি চালিয়ে যাবেন? 100বার চালিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত আমরা ন্যায় বিচার পাবো। আমাদের ডিএর অধিকার, সেই অধিকারকে যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। এবং দেখা যাচ্ছে যে গানে স্লোগানে এই আন্দোলনকারীরা মুখর হয়ে উঠেছে এবং যেভাবে সকাল থেকেই তারা একদম অনড় 72 ঘন্টা তারা এখানে এই অবস্থান বিক্ষোভে সামিল হবেন এবং নবান্নের যে সরকারি কর্মীদের তাদের সিংহভাগই অফিসে ঢুকে গেছেন। তবে এই বিক্ষোভের সামনে দিয়েই সেই রাজ্য সরকারি কর্মীরা যারা নবান্নে চাকরি করেন নবান্নে যাচ্ছেন। অভিজিৎ, একটু জানার চেষ্টা করব যে 11টা পর্যন্ত এই যে আন্দোলন চলছে, স্লোগান চলছে, আদালত কিছু বিধিনিষেধ রেখেছিল, আদালত কিছু নিয়ম, কিছু শর্ত দিয়েছিল, সেই শর্তগুলো মানা হচ্ছে তো? অতনু, হাইকোর্টের প্রধান বিচারপতি রাজশেখর মান্থা গতকালই যে নির্দেশ দিয়েছিলেন তাতে যে শর্তগুলো দিয়েছিল, প্রথম শর্ত হচ্ছে যে জাতীয় সড়ক কোনোভাবেই বিঘ্নিত করা যাবে না এবং এই অবস্থানকারীরা তারা যেখানে বসে আছেন তার সঙ্গে জাতীয় সড়ক অর্থাৎ কোনা এক্সপ্রেসওয়ের কোনো সম্পর্ক নেই, সেটা ওপর দিয়ে গেছে। দ্বিতীয় শর্ত, 300 জনের বেশি জমায়েত করা যাবে না। এখানে 300 জনের অনেক কম রয়েছেন অবস্থানকারীরা এবং অবস্থানকারীরা বলছেন, যৌথ মঞ্চ বলছে যে তারা কোনোভাবেই হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করবে না। তৃতীয় শর্ত ছিল 90 ডেসিমেলের বেশি শব্দসীমা লঙ্ঘন করা যাবে না। অবস্থানকারীদের বক্তব্য যে তারা খালি গলায় স্লোগানিং করছেন বা গান গাইছেন, সেটাও 90 ডেসিমেলের বেশি নয় এবং কোনোভাবেই তারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করছেন না। ফলে বলা যেতে পারে যা পরিস্থিতি তাতে কোনোভাবেই তারা লঙ্ঘন করছেন না। বেশ, সংগ্রামী যৌথ মঞ্চ নিয়ে কি বলছে একবার শুনবো। 144 ধারা আছে, তারপরেও আদালত অনুমতি দিয়েছে। আসলে যারা মাইকিং করছিলেন তারাই ভঙ্গ করছেন। অবস্থান স্থল দেখতে পাচ্ছেন, যা নোংরা ছিল আমরা পরিষ্কার করেছি। জাতীয় সড়ক উপর দিয়ে বেরিয়ে গেছে, সেখানে বসিনি। 300 জনের কমই আছে, আরও লোকজন আসছে, সারাদিনে হয়তো হাজার হাজার লোক আসবে। আমরা 260 জনের বেশি এখানে রাখবো না। আদালত যা বলেছে অক্ষর অক্ষরে শিরোধার্য। শব্দদূষণ 90 ডেসিবেল পর্যন্ত সময়, মানে সীমা। খালি গলায় তো 90 ডেসিবেল হয় না, কারণ মাইক তারা আসতে দিচ্ছেন না। আমাদের করার কথা ছিল নবান্নের সামনে, সভাঘরের সামনে যে বাস টার্মিনাস, সেখানে যে বিস্তীর্ণ ফাঁকা জায়গা আছে তার মধ্যে মাত্র 2000 স্কোয়ার ফুট জায়গাতে। আপনি হাইকোর্টে যাচ্ছেন, হাইকোর্টে আজকে আপনারা কি মুভ করছেন? আমরা মুভ করছি না, সরকার যদি মুভ করে, আমাদের আইনজীবীরাও তৈরি হয়ে আছেন। কালকে যেমন জিতেছি, আশা করি হাইকোর্টে আজকেও জিতবে। থানার দূরত্ব 450 মিটার আর পুরসভার দূরত্ব 400 মিটার, এর মাঝে একটা পুকুর। এইরকম একটা জায়গায় পুকুর, যে পুকুরটা নেই পুকুর হয়ে যাচ্ছে নৈহাটিতে, কারণ পুকুরের নাকি 90% ভরাট হয়ে গেছে। কিন্তু পুরপ্রধান কিছুই জানতেন না। যখন জানলেন তখন পুকুরের, ওই যে বললাম 99% ভরাট হয়ে গিয়েছে। স্থানীয়রা এবার সরব, পুকুর বাঁচাতেই হবে। উত্তর 24 পরগনার নৈহাটি, এখানকার শাস্ত্রীপাড়ায় চলছে পুকুর ভরাট। শাস্ত্রীপাড়া থেকে উত্তর দিকে 450 মিটার এগোলেই নৈহাটি থানা, আর পূর্ব দিকে 450 মিটার দূরে নৈহাটি পুরসভা। থানা আর পুরসভার নাকের ডগাতেই চলছে পুকুর ভরাট। 99% ভরাটও হয়ে গিয়েছে। এত কিছু হয়ে যাওয়ার পরে নাকি নৈহাটি পুরসভার চেয়ারম্যান জানতে পেরেছেন, তাও আবার সূত্র মারফত। আমি বিশেষ সূত্রে জানতে পারলাম, আমার কাউন্সিলর সূত্রে। আস্তে আস্তে ওটাকে ভরাট করা হয়েছে, মানে 99% ভরাট হয়ে গেছে। পৌরসভা রেকর্ডে পুকুর আছে এবং আমি শুনতে পাচ্ছি ওটা মনে প্রমোটিং হওয়ার চিন্তাধারা হচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। আমরা খুব তাড়াতাড়ি পুকুরটাই হাত দিয়ে আমরা সংস্কারে নেমে পড়ব। পুকুরের 99% ভরাটের পর পুরপ্রধান বলছেন ব্যবস্থা নেবেন, কিন্তু এতদিন কেন নেননি প্রশ্ন স্থানীয়দের অনেকেরই। তাদের দাবি, প্রায় 15 কাঠা এলাকা জুড়ে পুকুর ছিল, সেই পুকুরের 99% ভরাট হয়ে গিয়েছে। ধাপে ধাপে সুকৌশলে
স্থানীয়দের দাবি, সংস্কার না হওয়ায় পুকুরে কচুরিপানা জমতে শুরু করে। তারপর আশেপাশের বাড়ির আবর্জনা পুকুরে ফেলা শুরু হয়। এছাড়া বিভিন্ন বাড়ির রাবিশও ফেলা হয়। এভাবেই ধাপে ধাপে পুকুর ভরাট করা হচ্ছে। অভিযোগ, পুকুরের আশপাশের বাসিন্দাদের কিছু জমি দেওয়া হয়েছে, বাকি জমিতে বহুতল তৈরির ছক প্রমোটারের। সমস্যাটার একটা আশু সমাধান হোক, সেটা মিউনিসিপ্যালিটি বা প্রশাসনের তরফ থেকেই হোক বা যারা এর মালিক তাদের তরফ থেকেই হোক, আগের জায়গাতে যতটা সম্ভব যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে সেটাই সবার পক্ষে ভালো হবে। ধূপগুড়িতেও পুকুর ভরাট হচ্ছিল, কিন্তু সেটা রুখে দিয়েছে প্রশাসন। কয়েকদিন ধরেই ধূপগুড়ির বিবেকানন্দ পাড়ায় চলছিল পুকুর ভরাট। পুকুরের 70% ভরাটও হয়ে গিয়েছিল। খবর পেয়ে বৃহস্পতিবার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান ভূমি দফতরের আধিকারিকরা। পুকুর ভরাট বন্ধ করেন। অরুণ ঘোষ এবং রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।